ये डब्बे में सब आचार है। अच्छा, वो हम कलर क्यों डिफरेंट है हनी का? वो अलग अलग सीजन, समर एंड विंटर। আমাদের সামনে চলেছে আমাদের পথপ্রদর্শক একজন। এখানে দারচিনি আছে, এটা 50 টাকা, এলাচ লবঙ্গ সবই এই পাউচ প্যাকগুলো 100 টাকা দাম। মধুর যে এই কৌটোগুলো দেখতে পাচ্ছেন, এই মধুটা হচ্ছে গ্রীষ্মকালে আর এটা শীতকালে। কত না অভিমানে মানের পালা সাঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কথা শুধুই ভেবে পায়। চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4267 ফুট উঁচুতে। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানেই। চেরা বাজারকে ঘিরে গড়ে ওঠা খাসি সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান চেরাপুঞ্জির স্থানীয় নাম হচ্ছে সোহরা। চেরাপুঞ্জিতে পাহাড়ি অপরূপ রূপের সাথে আছে মেঘের হাতছানি। কোথাও সরু পাহাড়ি রাস্তা, আবার কোথাও বা গভীর খাদ। পাহাড়ের গা বেয়ে মেঘের লুকোচুরি খেলায় যে কেউ হারিয়ে যাবে এই অপরূপ সৌন্দর্যের রাজ্যে। এখানে আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি উপভোগ করা যে কোনো ভ্রমণপ্রেমীদের জন্য স্বপ্নের মতো। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে আছে দেখার মতো বেশ কিছু জায়গা। প্রতিটি জায়গায় যাওয়ার পথে দেখা মিলবে মনোমুগ্ধকর নানা ঝর্ণা ও সাথে রয়েছে পাহাড়ের হাতছানি। আপনারা এই চেরাপুঞ্জি ভ্রমণ পর্বে কোন কোন জায়গা ঘুরে দেখবেন? চেরাপুঞ্জির গ্রাম, এখানে রয়েছে নানা পাহাড়ি বসতি, কমলালেবুর বাগান। দেখা মিলবে পাহাড়ের গা বেয়ে ওঠা মেঘের রাজ্যের। আরও আছে চুনা পাথরের গুহা। গুড মর্নিং, শিলং থেকে আপনাদেরকে সুপ্রভাত জানাই। সকালবেলা এখন বাজে 7:30। আমরা সবাই স্নান করে তৈরি হয়ে নিয়েছি। আজকে আমরা যাব চেরাপুঞ্জি ঘুরতে। কতক্ষণ সময় লাগবে বললো, মোটামুটি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবারে যত তাড়াতাড়ি বেরোতে পারবো আমরা, ভালোভাবে সেটা ঘুরতে পারবো। বুঝতেই পারছেন পাহাড়ের ওয়েদার কখন যে কি হয় বলাই যায় না, বিশেষ করে আমার মেঘালয়ের মতো জায়গায়। চলি তাহলে, ভাগ্যে কি আছে গিয়ে দেখা হবে রাস্তায়। কি করবো ঠান্ডার সময় এত কিছু জ্যাকেটটা পরতে আর বেশি ঠান্ডা লাগছে। না, ঠান্ডা খুব একটা নেই। চেরাপুঞ্জি ঘুরে দেখতে সারা দিন লেগে যায়। আপনি যদি শিলং থেকে সকাল 8টায় রওনা দেন, তাহলে আপনি শিলংয়ে আবার এসে হোটেলে পৌঁছাবেন সন্ধ্যা 7টা নাগাদ। এছাড়াও চেরাপুঞ্জিতে হোটেল নিয়ে থেকে সেখান থেকেও ঘোরা যায়। সবেমাত্র আমরা শিলং থেকে বেরিয়ে মিনিট 10 গাড়ি চলেছে মনে হয়। আকাশ এত সুন্দর পরিষ্কার, মেঘালয় এসে চকচকে এরকম রোদ ঝলমলে দিনে এত সুন্দর ভিউ পেলে আর কিচ্ছু লাগে না। দূরের ওই বাড়িঘরগুলো আর সঙ্গে ওই নীল আকাশ, সব কিছু মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। চেরাপুঞ্জি ঘোরার জন্য আপনি যদি মেঘালয় ট্যুরিজমের বাসে করে ঘুরতে চান, তাহলে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 600 টাকা। আর যদি নিজস্ব 4 সিটার গাড়ি নিয়ে ঘুরতে চান, সেক্ষেত্রে ভাড়া প্রায় 2500 টাকার মতোই পড়ে। আগের পর্বে আমি দিয়েছি যে মেঘালয়ের সরকারি বাস কাউন্টারে গিয়ে আপনি কিভাবে বাসের জন্য টিকিট বুক করবেন তার যাবতীয় বিবরণ। চেরাপুঞ্জিকে সুন্দরভাবে দেখতে চাইলে আপনাকে আসতে হবে বর্ষাকালে, যখন চারিদিক পুরোপুরি সবুজে ভরা থাকে। বর্ষাকালেই প্রকৃতির সেই সুন্দর রূপ ধরা পড়ে। ঝর্ণাগুলিতে জলে পরিপূর্ণ থাকে, তাই ঝর্ণাগুলি এই সময় দেখতে খুবই ভালো লাগে। তাই বর্ষামুখর দিনে চেরাপুঞ্জিকে উপভোগ করতে গেলে আপনাকে আসতে হবে জুন আর আগস্ট মাসের মধ্যে। বছরের বাদবাকি সময় গ্রীষ্মকাল বাদে
আপনি অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মেঘালয় ভ্রমণের জন্য আসতেই পারেন। চেরাপুঞ্জি ঘোরার আজকে আমরা প্রথম স্পটে এসে পৌঁছেছি। এইটা হলো গাড়ির স্ট্যান্ড, এখানে সব গাড়িগুলো আপনাদেরকে নামিয়ে দেবে। এই ব্রিজটা পেরিয়ে পায়ে হেঁটে ওপাশে ঘুরতে যেতে হবে, ওখান থেকে ঘুরে এসে আবার এই গাড়িতে উঠে পরের গন্তব্যে। চলুন এখন সামনে এগিয়ে যাই, কি আছে দেখি। এখানে এই কয়েকটা চায়ের দোকানও আছে, চা স্ন্যাক্স সামান্য কিছু পাওয়া যাচ্ছে। এখান থেকে ঠান্ডার সময় একটু গরম গরম চা খেতেই পারেন। দেখতেই পাচ্ছেন সামনে যে এই ব্রিজটা পেরিয়ে আমরা যাবো ওপাশে। ব্রিজটা খুবই সুন্দর, ব্রিজের ওপর থেকে এখন হেঁটে যাচ্ছি ওপাশে। যাওয়ার পথে পাশে এরকম বেশ অনেকগুলো কর্নের দোকান আছে। ভুট্টা খেতে কিন্তু ভালোই লাগে ঠান্ডার সময়, গরম গরম ভুট্টা সেঁকে দিলে। আমাদের আজকে প্রথম স্পট হলো এই ভ্যালি। এখান থেকে ভ্যালিটাকে এত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে প্রকৃতি পাহাড়কেই ঢেলে দিয়েছে। এত সুন্দর ঘন সবুজে মোড়া পাহাড়, আর ওপরে সূর্য চকচক করছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। ওই ব্রিজটা পেরিয়ে একটু পায়ে হেঁটে খানিকটা চলে আসবেন, আসলে এখান থেকে এই ভ্যালির ভিউটা খুব সুন্দর দেখা যায়। প্রকৃতির যা কিছু সুন্দর সবই বোধহয় পাহাড়ে। পাহাড়ের ধার থেকে ভ্যালির পাশ থেকে রোদের মধ্যে হাঁটছি, ভালোই লাগছে। পাহাড়ে এসে এই রোদটা যখন গায়ে লাগে ভীষণ মিষ্টি লাগে এই রোদটা। পরিবেশটা আরো সুন্দর তো, সেই জন্য হাঁটতে মনে হয় সারাদিনও বিরক্ত লাগবে না। গাড়ি রেখে দিয়ে আমরা হেঁটেই যাই মনে হচ্ছে, তাই না? মাঝে মধ্যে ঠান্ডা হাওয়াটা আসছে। রাস্তার পাশে এখান থেকে প্রতিনিয়ত কিন্তু প্রচুর গাড়ি যাতায়াত করে, তাই যখন রাস্তার পাশ দিয়ে হাঁটবেন একটু সাবধানে, আর সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই হাত ধরে নেবেন। এখানে আমাদের ঘোরা কমপ্লিট, এবার গাড়িতে উঠবো, যাব পরবর্তী গন্তব্যে। এখানে ঘুরে দেখতে কম করে আপনার 20 মিনিট সময় হলে যথেষ্ট। এবার যদি কিছু খাওয়া দাওয়া করেন তাহলে একটু অতিরিক্ত সময় দিতে হবে। ব্রিজের একদম কাছে যেখানে আপনি স্ট্যান্ডে নামবেন, সেই তার বাদিক থেকে রাস্তা নিচে নেমে এসছে, সেখানে হচ্ছে এরকম পাবলিক টয়লেট আছে। শিলং থেকে 30 কিলোমিটার দূরে এই ডিম্পেপ ভ্যালি। এই ব্রিজটির নাম হলো ডুয়ান সিং সিএম ব্রিজ, যেটি পেরিয়ে আমরা এখন চলেছি আমাদের আজকে দ্বিতীয় গন্তব্য গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। ডিম্পেট ভ্যালি থেকে আমরা ছেড়ে খানিকটা এসেছি, আসার পরে রাস্তার পাশে ভিউ এত সুন্দর লাগছে না, নেমে আর পারলাম না। আকাশ একদম পরিষ্কার চকচকে, আর প্রকৃতি এখানে উজাড় হাতে যেন ঢেলে দিয়েছে সমস্তটাই। আর পাহাড়ের মাথাগুলো পুরো দূর থেকে মনে হচ্ছে যেন একদম সমান, সমতলের মতো। মাথাগুলো দেখুন সবই সমান, কোনোটা উঁচু কোনোটা নিচু এরকমটা লাগছে না, দূর থেকে মনে হচ্ছে পুরোটাই ফ্ল্যাট। এরপর আমরা যাব গ্রিন ভ্যালিতে, ওপরে উঠতে হবে। স্ট্যান্ডে এখানে গাড়ি আপনাকে নামিয়ে দেবে, দিলে এখান থেকে পায়ে হেঁটে ওপরে যেতে হবে। চলুন তাহলে ওপরে হাঁটতে হাঁটতে যাই। কতগুলো সিঁড়ি হয়, আমার মেয়ে গুনে গুনে যাচ্ছে ওপরে। আমাদের সামনে চলেছে আমাদের পথপ্রদর্শক একজন, যাকে দেখে আমার মেয়ে প্রচন্ড ভয় পায়। আমার মেয়ের ভয়ের চলেছে, পালিয়ে গেল শেষ পর্যন্ত। টিকিট কিতনা করকে? জি 20। ভ্যালিতে ওঠার সময় আপনাকে এখানে এরকম টিকিট কাটতে হবে, 20 টাকা জন প্রতি।
ওপর থেকে এই যে সাইডে সরু পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে নিচে ওই যে দোকানপাটগুলো আছে ওদের জল ব্যবহারের সমস্ত জল এই পাইপ দিয়েই নামছে। খুব একটা বেশি সিঁড়ি নয় তো। দুটি গাছের ফাঁক থেকে দূরে ওই দেখা যায় বেঁকে যাওয়া রাস্তা। সবুজ গাছপালার মাঝখানে পাহাড়ি রাস্তা দেখতে খুব সুন্দর লাগে। বেশ অনেকগুলো সিঁড়ি তো, নিচ থেকে মনে হচ্ছিল এখানেই মনে হয় শেষ, না তো শেষ নয়। আর উঠেই আবার বাম দিকে রাস্তা চলে গেছে সিঁড়ি, ওখান থেকে ওপরে উঠতে হবে আরো। নিচ থেকে উঠে আসার পরে এই যে সিঁড়ি, এই সিঁড়ি থেকে রাস্তা দেখুন 3 দিকে চলে গেছে, এইদিকে একটা, ওইদিকে ওপরে একটা, আর সেই দিকে একটা। কোনটা দিয়ে যাবো বুঝতে পারছি না, আগে ডান দিক থেকেই যাই। পাহাড়ের সৌন্দর্য একবার যারা উপভোগ করেছেন তা থেকে নিজেকে কখনোই বঞ্চিত করতে পারেন না। তাই তো পাহাড়কে ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা আনন্দ আছে। পাহাড় বারংবার আমাদেরকে আপন করে নিতে চায়, কাছে ডাকে বারবার। পাহাড়ের প্রেমে একবার যারা পড়ে তাদের সে নেশা থেকে টেনে ছাড়ানো দায়। আমারও হয়েছে সেই অবস্থা। আমরা ছাড়া বর্তমানে এই জায়গায় কোনো পর্যটক নেই। রাস্তা 3 দিকে উঠে গেছে, ওইদিকে গেলে আপনি নিচে রাস্তাটা ভালো দেখতে পাবেন। আর আমি যেদিকে ডান দিক থেকে এসেছি, এখান থেকে আসলে ভ্যালি সঙ্গে দূরের রাস্তা, টোটাল ভিউটা খুব সুন্দর। আমি খুব লাকি, ঠিক জায়গা চয়েস করে উঠতে পেরেছি। আর মিডল পোর্শনে যেটা গেছে সেটা পুরো জঙ্গলের ভেতর চলে গেছে, মানে গিয়ে বাঘ মামার খোঁজাখুঁজি করতে হবে। সে যাই হোক, এখন ওইখানে বসার জন্য একটা জায়গা করা আছে, ওখানে এখন যাই, গিয়ে একটু বসি। তার চোখের জটিল ভাষা, ধা ধা পামা গারে তোর বোঝার আশা, সা মা পা ধানি সা সা ধানি শুধুই দুরাশা। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজাই কে, যেন একা চেলামে কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়াই কে, যেন একা চেলামে, যেন তার বাদলা দিনের শাপলা ফুলের একটি কুড়ি ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি, যেন তার বাদলা দিনের শাপলা ফুলের একটি কুড়ি ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি, চরণে নিনিকে ঝিনিকে ঝর্ণা ঝরাই কি, যেন একা চেলামে। ওর অনেক দিন থেকে ইচ্ছে ছিল মেঘালয় বর্ষার সময় এসে ওই গানটা করবে, রোদ ঝলমলে আকাশ। হয়তো গানটা একটু খাপছাড়াই লাগছে, বাচ্চা মানুষ, ওর মনের কিছুটা আশা পূরণ হয়েছে। ওই এত সুন্দর প্রকৃতির মাঝখানে এসে যে গাইতে পারছে সেটা ওর খুব ভালো লাগছে। আর সেই সঙ্গে আমাদের তো আরও অনেক বড় পাওয়া, প্রত্যেকটা বাবা মার ছেলে মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন থাকে। আপনারা হয়তো জানেন যে গান বাজনা আমরা প্রচণ্ড ভালোবাসি, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই। ওর যখন বয়স 2.5 বছর তখন থেকে গান বাজনার পেছনে আমরা যতটা পারি সময় দিই, যেভাবে পারি ওকে গাইড করার চেষ্টা করি। জানি না ভবিষ্যতে কি হবে, সবই আপনাদের আশীর্বাদ। পাহাড়ে ঘুরতে এসে আমি যেখানেই দেখি যে আমাকে সিঁড়ি বেয়ে একটু ওপরে উঠতে হবে, তখনই সঙ্গে কিন্তু একটা এরকম জলের বোতল নিয়ে আসি। বোতলে কিন্তু ফুল জল নিয়ে আসিনি, তলায় এতটা আছে, মানে 3 জনের মোটামুটি গলা ভেজাতে পারবো। সঙ্গে মেয়ে থাকে তো, তাই সবসময় একটু সাবধানতা অবলম্বন করে চলতে হয়, না হলে যখন আমরা সিঁড়ি ভেঙে ওপরে উঠি বেশ খানিকটা, ওঠার পরে গলাটা শুকিয়ে আসে। জল না খেলে কিন্তু শরীরটা খুবই খারাপ করে। অনেকক্ষণ গাড়ি চড়া হলো, আপনাদের সঙ্গে কথাও হলো, এবার চলুন একটু প্রকৃতির কোলে বসে প্রকৃতিকে একান্ত মনে একটু উপভোগ করি। পাহাড়ের এই মিষ্টি রোদটা গায়ে লাগছে, বসেছি অনেকক্ষণ হলো, আর উঠতে ইচ্ছেই হচ্ছে না। আর যেখানে প্রকৃতির শান্ত নিরিবিলি, সেই জায়গা থেকে ছেড়ে আমার উঠতে একদম মন চায় না। ও
ওপরে দূরে বয়ে চলেছে সরু মতো ঝর্ণা একটা, তারপরে রাস্তা আর সঙ্গে এত সুন্দর দৃশ্য। আমার পেছনে ডান দিক থেকে যে রাস্তাটা ছিল ওখান থেকে আমরা প্রথমে উঠলাম। আপনারা আসলে ওটাই ঠিকঠাক হবে, ওখান থেকে ভিউটা ভালো পাওয়া যায়। কৌতূহল বুঝতেই পারছেন, ঘুরতে এসছি তো, ওইদিকে কি আছে যাই, মনে হয় ভালো কিছু আছে। প্রচণ্ড খাড়াই, উঠতে কষ্টই হয়েছে, হাঁপিয়ে গেছি। বাম দিকের একদম যে সোজা রাস্তাটা ছিল সেটা দিয়ে এখন উঠে আসলাম। আসার পর এখানে দোলনা আছে, স্লিপার আছে, বাচ্চাদের জন্য একটু ফ্ল্যাট জায়গা আর কি। কিন্তু দেখার জন্য সবথেকে ভালো হলো ডান দিকের ওই রাস্তাটা। গ্রিন ভ্যালির বাম দিকের এই রাস্তাটার ওপরে এখানে পুরোটাই দেখছি মাটি। আমাদের ওখানে মাটি যেমন হয় না পলি মাটি মতো, সেই কাদা মাটি এখানে। উল্টে যাবে কিন্তু ছোট দোলনা দেখে খুব দোলনা চড়তে ইচ্ছে হলো। ও বাবা গো, আমি বসতেই পারছি না তো, ছোট মতো দোলনা সত্যি। দেখি সারাদিন ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কিন্তু মামা সাগর কোথায়? দেখি সারা সাগর কই? এখানে তো সবুজ উপত্যকা, গাছপালা, পাহাড়, প্রকৃতি। একটু হয়তো খাপছাড়া লাগছে কিন্তু একটু গানটা তো সুন্দর, সবই প্রকৃতির ওপরেই। এটাও তো একটা প্রকৃতি না। আমার মেয়ের সঙ্গে আমিও একটু গলা মিলিয়ে দিলাম। এখানে খাবারের বেশ অনেকগুলো দোকানপাট আছে, কিন্তু আমাদের সময় সেভাবে নেই বলে এখান থেকে এই নলি পাঁপড় 1 প্যাকেট নিয়ে আর চলে যাচ্ছি। আপনারা এখানে ম্যাগি, কাটা ফল, সব রকম খাবার মোটামুটি এখানে ব্রেকফাস্টও সারতে পারেন। দো দিজিয়ে। এরপর এসেছি আমরা ওয়াকাবা ওয়াটারফলস। সেখানে একটা টিকিট কাউন্টার আছে, টিকিটটা প্রথমে কাটতে হবে, কেটে তারপর নিচে নামতে হবে। এখন বেজে গেছে 11:15। আজকে আমাদের তৃতীয় গন্তব্য হলো ওয়াকাবা ওয়াটারফলস। এখানে এন্ট্রি নিয়েছে জনপ্রতি 20 টাকা। খুব বেশি নামতে হয়নি, গোটা 20 সিঁড়ি হয়তো নিচে নামতে হয়েছে। এইদিকে ফলসটা আছে, মানে আমার বাম দিকে, ওই সরু হয়ে নামছে দূরে, দেখতে পাচ্ছেন আপনারা। তবে এখানে যত জায়গাতেই যাচ্ছি চারিদিকে পুরো সবুজে মোড়া, খুব সুন্দর ভিউ, দুর্দান্ত প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখলে চোখ মন সবই যেন জুড়িয়ে যায়। তাই এই জায়গার নাম মেঘালয়। এখানে ঘোরার জন্য 5 মিনিটই ঠিক আছে, তার বেশি সময় লাগবে না আপনার। এটা আমাদের চলছে 3 নম্বর স্পট। তবে আমরা কিন্তু আজকে এই ঘোরার পর্বে খাওয়া দাওয়া করে কোনো রকম সময় নষ্ট করছি না। গাড়িতে প্রথমে যখন সকালে উঠি তখন খেয়েছি মুড়ি আর ঝুরি ভাজা, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তারপরে গ্রিন ভ্যালিতে নেমে ওখান থেকে নিয়েছিলাম 2 প্যাকেট নলি পাঁপড় আর ওর জন্য একটা বাউলি। গাড়ি ছাড়ার সময় ওগুলো খেয়ে নিয়েছি। এবারে গিয়ে গাড়িতে উঠবো, আবার কি আছে ব্যাগ থেকে বের করে খাবো, আবার নাম থেমে আবার অন্য গন্তব্যে যাব। খাওয়ার জন্য এক্সট্রা সময় দেওয়া যাবে না। এই ব্যাগটার মধ্যে আমার খাদ্য ভাণ্ডার আছে, সেখান থেকে এখন বেরোচ্ছে বাড়ি থেকে আনা ছোলা ভাজা, একদম অর্গানিক ছোলা ভাজা, আর আছে ক্রিম কেক আর বিস্কুট। এইগুলো এখন খাওয়া হবে। এটা ধরো, চেনটা লাগা। আমি ছোলা ভাজা খাবো। সঙ্গে করে কিছু এমার্জেন্সি খাবার নিয়ে আমি সব সময় বেরোই, সঙ্গে মেয়ে থাকে আর আমাকেও তো খেতে হয়। আমরা 3 জনের ফ্যামিলি নিয়ে যেহেতু যাই, তাই খাবারের ব্যাগটা একটু বস্তা মতো হয় হয়তো ঠিক, কিন্তু শরীরটা ভালো থাকে।
এরপর আমরা চলেছি মিউজিয়ামের ভেতরে। এটা হলো আমাদের 4 নম্বর স্পট। মেঘালয়ের যে কালচার এবং সংস্কৃতি সেগুলিকেই তুলে ধরা হয়েছে মিউজিয়ামের মধ্যে। আর এখানে ভেতরে কোনো রকম এন্ট্রি ফি লাগে না, তবে ফটোগ্রাফি অ্যালাউ নয়। তাই ভেতরে আমি ঘুরে এসে বলছি কি কি দেখলাম। প্রথম ঘরে মিউজিয়াম আমাদের দেখা হয়ে গেছে, এরপর যাচ্ছি দ্বিতীয় ঘরে। এখানে ভেতরে শুধু মেঘালয়ের যে কালচারকে তুলে ধরা হয়েছে এমনটা নয়, মণিপুর আছে, মিজোরাম আছে, আসাম আছে, সিকিম আছে, এই সমস্ত জায়গাগুলি সমস্ত সংস্কৃতি, মানুষের জীবনযাপন সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা আসলে অবশ্যই ঘুরবেন, ভালো লাগবে। দ্বিতীয় ঘর থেকেও আমাদের দেখা হয়ে গেছে, এবারে যাব নিচে মন্দির আছে ওখানে। শীতের ফুল গাছ দিয়ে সাজানো আছে মন্দিরের সামনে, একদম উঠতে হবে ওখানে ওই সিঁড়ি দিয়ে। তার আগে দুটো র্যাকে করে সুন্দর গাছপালা দিয়ে সাজানো আছে এবং প্লাস দুদিকে বাগানও করা আছে। এখানে আছে ডায়ান্থাস, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, ইমপ্রেশন, আর ওপরে এটাও পুরো পিটুনিয়ার লাইন। এই যে চন্দ্রমল্লিকাগুলো আছে এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটি। গাছগুলো শর্ট হাইট হয়, ফুলগুলো অল্প হলেও কিন্তু ঝাঁকড়া হয়ে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এগুলো এখন ছোট। পিটুনিয়া গাছগুলো যখন বড় হবে তখন এক একটা গাছে অনেক করে ফুল ফোটে, দেখতে খুব সুন্দর লাগে। অল্প একটু সিঁড়ি বেয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। দোতলায় আছে মন্দিরটা। বাসের মাথায় লোকাল মানুষদের এখানকার কালচার, গান বাজনা চলছে অনুষ্ঠান উপলক্ষে। সকাল থেকে বেরিয়ে সময় প্রায় অনেকটাই হলো। এখন আমরা চলেছি পরবর্তী গন্তব্যে। এখন যেহেতু শীতকাল, তাই আকাশে কোথাও বা হালকা মেঘ, কখনো নীল। চারিদিকের পাহাড়গুলিকে দেখে অনেকটাই মনে হচ্ছে রুক্ষ, কিন্তু আপনি যদি বর্ষার শেষে কিংবা শীতের শুরুতে আসেন, চারিদিকের এই দৃশ্যপট পুরোপুরি বদলে যাবে। সম্পূর্ণটাই থাকবে সবুজে মোড়া। নওখালি ওয়াটারফলসে যাওয়ার জন্য আমাদের এখানে এন্ট্রি ফি দিতে হয়েছে। আমরা একটা 4 সিটার গাড়ি নিয়ে যাচ্ছি আর আমার মেয়ে আছে সঙ্গে, আমরা বড়রা 2 জন। আমাদের এন্ট্রি ফি লেগেছে মোট 130 টাকা। মেঘালয় ভ্রমণে খরচ অতিরিক্ত হওয়ার আরও একটি অন্যতম কারণ হলো সব জায়গায় অতিরিক্ত এন্ট্রি ফি। এই ওয়াটারফলসে আমাদের গাড়ি সহ 3 জনের এন্ট্রি ফি নিয়েছে 130 টাকা। একটুখানি সামনে এগিয়ে গেলেই ফলস। এখানে বেশ কিছু দোকানপাটও আছে, বাড়ি সাজানোর জিনিসপত্র, আরও অনেক কিছু, সঙ্গে খাবার দাবারের দোকানও আছে। নওখালি ওয়াটারফলসের উচ্চতা হলো 1115 ফুট, যেটি ভারতের 4র্থ উচ্চতম জলপ্রপাত। এখন শীতকাল, তাই জল কম। বর্ষার সময় এই জলপ্রপাতটির দৃশ্য পুরো অন্যরকম থাকে। তবুও এখন চারিদিকে সবুজ ভালোই আছে। এক প্যাকেট এই দারচিনির দাম হচ্ছে 100 টাকা। ছালগুলো মোটা, একদম রীতিমতো ফ্রেশ। দেখুন এখানে এই যে লম্বা লম্বা কতগুলো আছে, পরিষ্কার, একদম চকচক করছে। এই দারচিনি হলো এখানকার স্পেশাল। এখানে যতগুলো দোকান আছে সব দোকানেই আপনি দেখতে পাবেন এরকম পরিষ্কার লম্বা লম্বা দারচিনি। গন্ধটাও সুন্দর। এখানে জায়গাটা বেশ অনেকটাই বড় এবং বিভিন্ন জায়গা থেকে ভিউ পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং দাঁড়িয়ে আপনি
চারিদিকে দৃশ্য ভালোভাবে দেখতে পারবেন, আর সঙ্গে দোকানপাটও অনেক আছে। আজকে চেরাপুঞ্জি ঘোরার পর্বে যতগুলি জায়গায় গিয়েছি সব থেকে দোকানপাট বেশি এবং কেনাকাটার অপশান বোধ হয় এখানে। খাবার দাবারেরও বেশ কিছু দোকান আছে। ये 100 और लौंग का प्राइस Same 100. सभी का 100। दालचीनी भी दालचीनी ये 50, 100, 200. हाँ, कुल मिर्च 100, 200. ये डब्बे में सब आचार है। अच्छा, वो हम कलर क्यों डिफरेंट है हनी का? वो अलग अलग सीजन, समर एंड विंटर. ये विंटर, ये समर. मैम ये क्या है? ये पिपली. এখানে দারচিনি আছে, এটা 50 টাকা। এলাচ লবঙ্গ সবই এই পাউচ প্যাকগুলো 100 টাকা দাম। মধুর যে এই কৌটোগুলো দেখতে পাচ্ছেন, এই মধুটা হচ্ছে গ্রীষ্মকালে আর এটা শীতকালে। প্রত্যেকটার দাম 300 টাকা একটা একটা কৌটো। এখানকার লোকাল মধু। আর এখানে সব আচারের কৌটোগুলো আছে, যদি কিছু বাড়ির জন্য নেওয়ার মনে হয় নিতে পারেন। জায়গাটা খুব সুন্দর, কিউট একটা জায়গা। চারিদিকে প্যানোরামিক ভিউটা যেমন সুন্দর, তার সঙ্গে দোকানপাটগুলো একদম পরিষ্কার ঝাঁ চকচকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এখানে আপনি উলের জিনিসপত্রও বেশ কিছু পাবেন। শীতকালে এসে মেঘালয়ে আমরা হয়তো বৃষ্টি পাইনি সেভাবে, কিন্তু ভ্যালি দুর্দান্ত দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আপনি যদি আরও ভালো গ্রিন দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে অক্টোবরের পরে। এখানে অক্টোবর পর্যন্ত ভারী বর্ষা হয়, অর্থাৎ নভেম্বরে আসলে তো কোনো কথাই নেই, একদম গ্রিন সঙ্গে ক্লিন, বৃষ্টিও পাবেন না। নকালি ওয়াটারফলসে ভিউ দেখার জন্য সাইডে সুন্দর করে ব্যারিকেড করা আছে। বাচ্চা বড় কারোর কোনো রিস্ক হবে না, সাইডে দাঁড়িয়ে যতক্ষণ খুশি দেখুন মন ভরে। চেরাপুঞ্জিতে আমরা যখন সকালে ঘোরা শুরু করি তখন কিন্তু আকাশ পুরো ঝাঁ চকচকে রোদ ঝলমলে ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রচুর মেঘে ঢেকে যাচ্ছে পরপর। এখন বাজে বেলা 1টা। এরপরে 2টোর পর থেকে তো পাহাড়ের ওয়েদার যেমন পরিবর্তন হতে শুরু করে, তেমন আমরা ঘুরতে এসেছি মেঘালয়, সেটা কিন্তু ভুললে হবে না। মেঘালয়ের ট্র্যাডিশনাল এই ঝুড়ি একটা নিচ্ছে আমার মেয়ে, দাম নিচ্ছে 50 টাকা। নামাতে হবে এখান থেকে। এই তো কি সুন্দর ঝুড়িটা, কাঠের জিনিসপত্রগুলো খুব সুন্দর। এখানে খাবার দাবার মোটামুটি ছিল, আপনারা লাঞ্চ করতেই পারেন। এখানে ছোলে ভাটোরে ছিল, আরও লাঞ্চ আইটেম অনেক কিছুই ছিল, কিন্তু আমাদের সময় কম থাকার জন্য আমরা এখানে লাঞ্চটা করছি না। আর এখানে বাদাম ভাজার ছোটো প্যাকেট একটা নিয়েছি 5 টাকা, যেটা আমাদের ওখানে, সেটা এখানে 10 টাকা। কুরকুরে 5 টাকারটা 10 টাকা। 5 টাকার সব জিনিসগুলো আপনাকে এখানে 10 টাকা দিয়েই নিতে হবে। চেরাপুঞ্জি ঘোরার পর্বে এটা আমাদের 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মশমাই কেভ, মানে প্রাকৃতিক যে গুহা, তার ভেতরে ঢুকতে হবে। কিছু কিছু জায়গায় সংকীর্ণ আছে, কোথাও বা চওড়া। যদি ঝুঁকি নিতে না পারেন তাহলে যাবেন না, আমার মতো ফাঁকা মাঠে বসে বসে হাওয়া খাবেন। যেমন আমি ভেতরে যাব না, ও যাবে কিনা বলতে পারছি না, তবে আমি একদমই যাব না। যাওয়ার রাস্তা এবং বেরোনোর রাস্তা দুটোই কিন্তু আলাদা। যে রাস্তায় যাবেন সেই রাস্তায় ফিরতে পারবেন না, অন্য দিক থেকে আপনাকে ফিরতে হবে। এই গুহাটা 150 মিটার লম্বা। এই যে কার পার্কিং আছে, পার্কিংয়ের জায়গাটা বেশ চওড়া, ফ্ল্যাট, আর চারিদিকে পুরো গাছপালায় ভরা, সবুজ, ফ্রেশ অক্সিজেন। দোকানপাটও বেশ কয়েকটা আছে, খাবার দাবারের দোকান, জিনিসপত্র কেনাকাটা, যেমন আপনাদেরকে দেখালাম নকালি ওয়াটারফলসে, ঠিক সেই রকম। আমার মেয়ে নিয়েছে আনারস আর আমি নিয়েছি তরমুজ। প্রত্যেকটা প্যাকেটের মূল্য হচ্ছে 30 টাকা। গাইড ম্যাপ এবং রেড চার্ট এই গুহার ভেতরে ঢোকার জন্য এখানে দেওয়া আছে, একদম সুন্দর করে। ঢোকার সময় ডান দিকে দেখতে পাবেন
আর এই রাস্তা দিয়ে গিয়ে আপনাকে টিকিট কেটে ওদিকে যেতে হবে। এখান থেকে গিয়ে আপনি ঘুরে এই রাস্তা দিয়ে ফিরবেন। ওই গুহা থেকে সেভেন সিস্টার ওয়াটারফলস একদম কাছে, গাড়ি একটু নেমে আসলেই মিনিট খানেক মনে হয় গাড়ি চলেছে। এখান থেকে বাংলাদেশ বর্ডার আর সেই সঙ্গে সেভেন সিস্টার ওয়াটারফলস দেখা যাচ্ছে, খুব সুন্দর। চলুন এখন গিয়ে দেখাই আপনাদের। এখান থেকে দূরে ওই যে দেখা যাচ্ছে সমতল জায়গাটা, ওই জায়গাটাই হলো বাংলাদেশ। ওই দূরে মেঘের ঠিক নিচে, আর ঠিক তার ডান দিকে আছে এখানে সেভেন সিস্টার ওয়াটারফলস। এখন যেহেতু শীতকাল তাই ফলসের জল সেভাবে নেই, খুব দূর থেকে দেখা যাচ্ছে সরু হয়ে জল পড়ছে ওই যে দূরে। এখান থেকে বাংলাদেশের বর্ডার পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, মেঘের নিচে পুরো অন্ধকারে ঢাকা। সব থেকে ভালো দেখা যায় ডাউকি থেকে, যেখানে আমরা যাব পরের দিন। আজ আমাদের শেষ পয়েন্ট হলো ইকো পার্ক। ইকো পার্কে ঢোকার ঠিক মুখে বাম দিকে এরকমভাবে বাচ্চাদের দোলনা আছে, আর দুদিকে গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। ঝাউ গাছগুলো এত সুন্দর শেপ দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে। এই গাছগুলো কিন্তু আমাদের ওখানে লাগালে এত ভালো গ্রো করে না, তার একটা বড় কারণ অবশ্যই হলো ওয়েদার। মেঘালয়ে আপনি যেদিকেই তাকাবেন মনে হবে যেন রং তুলি দিয়ে আঁকা ছবি, স্বয়ং ভগবান নিজে হাতে এঁকেছেন। এটাই হলো আমাদের শেষ পয়েন্ট। তাই পার্কে ও একটু খেলছে, স্লিপারে উঠছে, দোলনা আছে এইসব। পার্কে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা আর বাচ্চাদের 10 টাকা। চেরাপুঞ্জিতে মাসময় নংথাইমাই এই ইকো পার্ক খোলা থাকে সপ্তাহে 7 দিন, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে কেবলমাত্র আবহাওয়া খারাপ থাকলে এবং বছরের 2টি দিন 25শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর বন্ধ থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। আকাশ মাঝে মধ্যে মেঘে ঢেকে যাচ্ছে, এখন প্রায় বিকেল 3টে বাজতে যায়। আর দূরে ওই বাম দিকে দেখতে পাচ্ছেন পুরো নিচু যে সমতল ভূমি, ওটাই হলো বাংলাদেশ। মাঝে মধ্যে সূর্যের উঁকি দেখা যাচ্ছে পাহাড়ের কোলে, আর মাঝে মধ্যে সূর্যকে পুরো মেঘ চাপা দিয়ে দিচ্ছে। চেরাপুঞ্জির সবুজ ল্যান্ডস্কেপের মাঝে এই পার্কটি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গই বলতে পারেন। সঙ্গে যদি ফ্যামিলি নিয়ে আসেন, বাচ্চাদের খেলার জন্য অনেক সরঞ্জাম আছে। এক কথায় শহুরে কোলাহল থেকে নির্জন, বেশ শান্তিপ্রিয় একটি জায়গা। যদি আপনি বর্ষার সময় এই পার্কে ঘুরতে আসেন, সঙ্গে করে একটি ছাতা অবশ্যই আনবেন, কারণ পার্কটির এরিয়া অনেকটা বড়। পার্কটা বেশ অনেকটাই বড়। এখান থেকে দূরে ওই বাংলাদেশ দেখা যাচ্ছে, বললাম আপনাদেরকে। এবার ওই ধার থেকে রেলিং করা আছে, হেঁটে যাচ্ছি। ওই দূরে উঁচুতে একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে ওখানে। পার্কের ভেতরে বেশ কিছু বাঁশ গাছও আছে পরপর লাইন দিয়ে, পরিষ্কার, বেশ সুন্দর। আমাদের সেই ছোটবেলায় বাঁশ গাছের নিচে খেলা করতাম না, ঠিক যেন সেরকম মনে হচ্ছে খেলামালি নিয়ে বসে যাই, কিন্তু সে সময় আর নেই। সত্যি এবারে এখন খিদে পাচ্ছে আর লড়তে পারছি না, আর পাগাড়ি চলছে না। পার্কটা বেশ অনেকটাই বড়। 20 টাকা এন্ট্রি ফি নিয়েছে, শোধ হয়ে গেছে। হেঁটে হেঁটে আমাদেরও পড়তে হয়ে গেছে। এই আর খিদে বাড়াস না তুই, চ। অত খাবার দিতে পারবো না মা, এমনিতে রান্নাবান্নার যা অবস্থা, খেয়ে হচ্ছে না। এই ফুল আমি নাম জানি না, কিন্তু দেখতে সুন্দর লাগছে।
আকাশে মেঘও কালো হয়ে ঘনিয়ে এসেছে, আর আমাদের ইকো পার্কের ঘোরা দিয়ে চেরাপুঞ্জির ঘোরা শেষ আজকের মতো। এবার বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরবো, এখন দেরি আছে। এবার আমাদের হোটেলে ফেরার পালা। আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন ডাউকির ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।